Bangladesh political crisis from centralized decisions to multi-layered manipulations. এই শিরোনামটিকে বুঝতে গেলে আমাদেরকে শুরু করতে হবে 1971 সালের 9 মাসের মুক্তিযুদ্ধ যে মুক্তিযুদ্ধটি ভারতে মাটি থেকে পরিচালিত হয়েছিল, যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সরকারটি ছিল তখনকার আওয়ামী লীগ দ্বারা গঠিত সরকার, যেটি ভারতে কলকাতাতে তখন প্রতিষ্ঠিত হয়েছিল। এবং এর সাথে তখনকার যে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন তাদের একটি অংশ ভারতে পালিয়ে গিয়েছিলেন এবং যাওয়ার আগে বিভিন্ন ব্যাংক এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে ক্যাশ টাকা এবং শেয়ার ডিভেঞ্চার নিয়ে গিয়েছিলেন। এদের যে কর্মকাণ্ড ছিল 9 মাস, সেই কর্মকাণ্ডটিকে যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা তাই বলা যায় যে বাংলাদেশের রাজনীতির ভিন্ন ধারার সূচনা হয় 1971-এর 9 মাস ভারত এবং আওয়ামী লীগ ও আমলাদের একটি যৌথ মিলনের মাধ্যমে। যে ইউনিটিটা তাদের মধ্যে তৈরি হয়েছিল, সেই ইউনিটিটা তৈরি হওয়ার পিছনে ছিল আওয়ামী লীগের জনবিচ্ছিন্ন অবস্থানের দিকে চলে যাওয়া, মুক্তিযুদ্ধে সঠিক নেতৃত্ব দিতে না পারা, এবং এইভাবে জনগণের সাথে তাদের যে শূন্যতা তৈরি হলো সেই শূন্যতাটা পূরণ করলো তখনকার অর্থ নিয়ে যাওয়া, পাকিস্তানের টাকা ইন্ডিয়াতে নিয়ে যাওয়া কিছু অসাধু আমলা এবং আওয়ামী লীগের এই নেতৃত্ব দিতে ব্যর্থ নেতাদের মিলন। এবং এইভাবেই তারা জনবিচ্ছিন্ন হয় এবং সেই জনবিচ্ছিন্ন অবস্থানে যে ক্ষমতার শূন্যতা তৈরি হয় সেই শূন্যতাটা পূরণ করেছিল তখনকার ইন্ডিয়ান পলিসি মেকার। বাংলাদেশের রাজনীতিতে 1971 সালের 9 মাস ছিল একটি রাজনৈতিক ধারার সূচনাকাল। তখনকার মুক্তিযুদ্ধ চলাকালের একটি বড় সংকট ছিল যে দলটি নেতৃত্ব দিচ্ছিল সেই দলটি আসলে মুক্তিযুদ্ধ নামক জিনিসটির যে সশস্ত্র কর্মকাণ্ড, যুদ্ধ পরিচালনা যে রণকৌশল, সেটি সম্পর্কে তাদের কোনো বাস্তবিক জ্ঞান না থাকা এবং তাদের কোনো আইডিওলজিক্যাল প্রিভিয়াস কোনো অবস্থান না থাকা, সর্বোপরি তাদের এই যুদ্ধে অংশগ্রহণ করে নিজের জীবনকে তুচ্ছ করার যে মনোবৃত্তি সেটিও না থাকা। একটি ঐক্যবদ্ধ এবং কার্যকরী রাজনৈতিক নেতৃত্বের অভাবই হচ্ছে মূলত এর প্রধান কারণ। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বের দাবিদার হলেও বাস্তবে তারা মাঠ পর্যায়ে একটি সুসংগঠিত রাজনৈতিক এবং প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে ব্যর্থ হয়। তাদের কর্মকাণ্ড ছিল কলকাতা, পশ্চিমবঙ্গের শহরগুলোতে সীমাবদ্ধ এবং রাজনৈতিক মঞ্চের মধ্যেই সীমাবদ্ধ, সেটা চায়ের টেবিলে হোক কিংবা 5 স্টার হোটেলে হোক। এর ফলে মুক্তিযুদ্ধের সময় একটি জনবিচ্ছিন্নতার রাজনীতি গড়ে ওঠে, যেটি মূলত এলিট শ্রেণীর নিয়ন্ত্রণে চলে যায় এবং যাদের সাথে অসাধু আমলাদের যোগসাজশ তৈরি হয়। এবং এইভাবেই মুক্তিযুদ্ধের 9 মাসে সাধারণ মুক্তিযোদ্ধাদের সাথে আওয়ামী লীগের এবং প্রকারান্তরে জনগণের সাথে আওয়ামী লীগের একটি বিচ্ছিন্নতা গড়ে ওঠে। আর এই রাজনৈতিক মুক্তিযুদ্ধের নেতৃত্ব না দিতে পারা যে রাজনৈতিক ব্যর্থতা, তার মাধ্যমে যে শূন্যস্থানটি তৈরি হয় সেটি ভারত নামক দেশটির পরিকল্পনার মধ্যে প্রবেশ করে তার নিয়ন্ত্রণটি গ্রহণ করে। কারণ একটি রাজনৈতিক দলের, একটি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনৈতিক দলের মূল শক্তিটাই হচ্ছে তার জনগণ, তাদের জন্য কাজ করা। যখন সেই জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন তাদের টিকে থাকার জন্য বাইরের অদৃশ্য শক্তির উপরে নির্ভর করা ছাড়া কোনো উপায় থাকে না। হয় বাইরের শক্তি অথবা অভ্যন্তরীণ সিস্টেমকে ম্যানিপুলেট করে ক্ষমতাকে ধরে রাখা ছাড়া তাদের পক্ষে আর কোনো পজিটিভ ওয়ে থাকে না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার 24-এর পরে এই যে জনবিচ্ছিন্ন রাজনৈতিক ট্রেন্ড, সেটাকে ভেঙে জনগণ কেন্দ্রিক একটি রাজনৈতিক ব্যবস্থা তৈরি করাটাই তার উদ্দেশ্য ছিল। কিন্তু এটা খুব দুঃখের বিষয় যে ইউনূস সরকার শুরু থেকেই 24কে ধারণ না করে 24কে ব্যবহার করে জনবিচ্ছিন্ন অবস্থানটাকেই আবার ধরে রাখার সকল ধরনের পরিকল্পনা করে, এই প্রচলিত রাজনৈতিক প্রতারণার বন্দোবস্তকে অক্ষুণ্ণ রেখে। সঙ্গে জানি অধ্যাপক ইউনূসের সরকারের মধ্যে এখনো পর্যন্ত জোর করে ক্ষমতাকে, নির্বাচনকে পিছিয়ে দিয়ে ক্ষমতাকে প্রলম্বিত করে এই রাষ্ট্র ক্ষমতা উপভোগ করবার যে আনন্দ, এইটা পাবার জন্যে এই জামাত ইসলামী সহ যারা মনে করেন না
যতই তারা উপর দিয়ে বলুক তারা ক্ষমতায় চলে যাবে, তারা ঠিকই অ্যাসেসমেন্ট আছে তারা ক্ষমতায় যেতে পারবে না, ফলে তাদের প্রস্তুতির জন্য আরো সময় দরকার। কিন্তু এই ঘটনার ব্যাপারে তো প্রকাশ্যেই একরকম নিন্দাই জানালেন জামাতের আমির, তার অর্থ তাহলে কি? আমি আসছি সেই জায়গায়, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্থাপন করেছেন। তো প্রশ্নটা হচ্ছে যে হাদির চিন্তা চেতনার বিরুদ্ধে গিয়ে যারা এই মুহূর্তে নির্বাচন চান না, সরকারের ভিতরে যারা এবং সরকারের বাইরে যারা, তারা হাদিকেই ব্যবহার করছেন। এটা একটা তৃতীয় শ্রেণীর মুনাফিকি। আর এই যে মাত্র বললেন ডেইলি স্টার এবং প্রথম আলোর বিরুদ্ধে উপর এই নৃশংস আক্রমণ এবং সাংবাদিকদেরকে পুড়িয়ে মেরে ফেলার যে পরিকল্পনা, সেইটাকে জামাত ইসলামী নিন্দা করেছে অফিশিয়ালি। কিন্তু একই সঙ্গে আমরা দেখেছি তাদেরই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের 2 জন নেতা অন্তত কমপক্ষে কোন কোন বামপন্থীদেরকে, তারপরে ডেইলি স্টার, প্রথম আলোর মতো অপরাপর সংগঠনকে এবং এই ধরনের চিন্তা চেতনার যাদেরকে সব ধ্বংস করতে হবে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। এই মুহূর্তে আপনি যখন পর্যন্ত আমাকে জিজ্ঞেস করছেন, তখন পর্যন্ত জামাত ইসলামী তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। সর্প হয়ে দংশন করা, ওঝা হয়ে ঝাড়া, আরেকবার তারা সর্বশেষ পরশুদিন এই মুনাফিকি প্রমাণ করছে। লক্ষ্য করুন, জামাত ইসলাম থেকে যদি যারা ইসলাম পরায়ণ, ধর্ম পরায়ণ মানুষ, তারা যদি এটা না বোঝে যে ইসলামের এইখানকার যে শান্তির ধর্ম হিসেবে জালেমের জুলুমের বিরুদ্ধে বিকশিত হওয়া ইসলামকে যদি এইখানে তারা একটা জনস্বার্থ পরায়ণ ধর্ম হিসেবে রক্ষা করতে চান, তাহলে জামাত ইসলামের হাত থেকে ইসলামকে রক্ষা করতে হবে। কেন? আপনি লক্ষ্য করুন যে ইতিমধ্যে অন্তত 10টা ক্যান্ডিডেট কমপক্ষে বা তার ক্যান্ডিডেটের পক্ষে তার প্রচারক বুদ্ধিজীবীরা ভোট দেওয়ার সঙ্গে বেহেশতে যাওয়া না যাওয়ার, জামাত ইসলামীকে ভোট দেওয়ার সঙ্গে বেহেশতে যাওয়া না যাওয়ার ব্যাপারটাকে সম্পৃক্ত করেছে। জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃত্ব এই ব্যাপারে পরিষ্কার করে কোনো ঘোষণা দেয় নাই। আমরা কোনো আলেম সমাজের লোক না, কিন্তু এই সমাজে আমরা বড় হয়েছি, ইসলাম ধর্মের ভেতরে আমরা আমাদের বিকাশ ঘটেছে। শিরকি গুনাহ, কবিরা গুনাহ, এই শব্দগুলি আপনারা শুনেছেন। আপনি যখন মানে যে কেউ যখন বলে অমুককে ভোট দিলে ভেস্তে যাবে আর না দিলে দোজখে যাবে, অর্থাৎ ইসলাম অথবা যে কোনো ধর্ম বলে এইগুলি নির্ধারণ করবার ঐশী অধিকার হচ্ছে স্রষ্টার। সেইটা যদি আপনি সিদ্ধান্ত দেন যে শিরকি গুনাহ, শিরকি গুনাহ হচ্ছে কবিরা গুনাহ, কবিরা মানে অনেক বড়, এইটা জেনে শুনে তারা এই গুনাহ করছে কেবলমাত্র এই জগতে রাষ্ট্র ক্ষমতা দখল করবার লোভ থেকে। ডেমোক্রেসির নাম দিয়ে চালাইতেছেন আপনারা। বিএনপি প্রতিটা নেতা যেখানে গুনে গুনে পা ফেলে যেটা আমার ভোটে কি প্রভাব পড়বে, সেখানে একটা আজব ঘটনা হলো যে তারা প্রথম আলো আর ডেইলি স্টারকে বাঁচানোর জন্য এতটুকুতেই শেষ না, তারা লবি সম্পন্ন করেছে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। ফলে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি যেটা বাংলাদেশে স্থায়ীভাবে আছে সেটাও মারে না। হেডলাইন হলো প্রথম আলো ডেইলি স্টারের হামলা গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত। ইংরেজিতে বলেছেন উনি টেরিফাইং মোমেন্ট। এই বেচারাকে কি বলবো আমি, ভাড়াটে হয়েন না, ভাড়াটে কাম আপনার না। আপনি বাংলাদেশে এসে বাংলাদেশের ভগবান হয়ে যাননি। বাংলাদেশে কোথায় কি হচ্ছে সব দেখে শুনে রাখবেন আপনি, অম্বুডসম্যান আপনি, ন্যায় অন্যায়ের বিচারক আপনি, সবার উপরে বসে আসছেন, একটা সরি বইতেছেন। সাহস থাকলে প্রকাশ্যে আসেন, প্রকাশ্যে জেরে কাশেন। কি বলতে চান? মিডিয়া মানেই পবিত্র, সালাম দিতে হবে, দূরে দাঁড়াতে হবে, ফুলের টোকাও দেওয়া যাবে না। এটা আপনার দেশে, ইউরোপের কোন দেশে আপনার মিডিয়াকে এই চোখে দেখা হয়? আপনার নিশ্চয়ই জানা আছে আপনার দেশে সাংবাদিকতা করতে গেলে লাইসেন্স লাগে। বাংলাদেশে কি অবস্থা?
আপনি পাশের দেশের দালালি করাইবেন আর এখানে বলবেন সংবাদপত্রে হাত দেওয়া যাবে না, পবিত্র। হ্যাঁ, আপনার তো গার্ডদের উপরে ফেলা দেওয়া উচিত। দালালি করতে আসছেন, এই আপনার দালালি করে এই প্রথম আলোকে দিয়া 1/11 সময় কি করছিলেন আমার মনে নেই। আপনাদের প্রতিনিধি আনোয়ার হোসেন যে ব্রিটিশ রাষ্ট্রদূত ছিল সিলেটে, সে আর আমেরিকান বিটুনিস মিল্লা 1/11 করে নাই। 1/11 করে এই তারেক জিয়া আর এই খালেদা জিয়াকে নিয়া পত্রিকায় এই প্রথম আলো প্রোপাগান্ডা করে নাই। তখন কি এটা আপনাদের পক্ষে করছিল বলে এটা খুব ভালো ছিল। আর এখন আপনি নেমে আসছেন এখানে, ওখানে কি একটা শব্দ করেন নাই, আপনি উচ্চারণ করেন নাই, নাম টানেন নাই ওসমান আদির সম্পর্কে। আপনি কি মনে করেন এগুলো সম্পর্কে নাই? ওসমান আদির হত্যার দিনে মানে মৃত্যুর দিনে কেন এই আক্রমণটা হল? বিএনপি নামক রাজনৈতিক দলটা দেখাতে চায় যে প্রথম আলো একটা সংবাদপত্র, কোনো একটা কুচক্করি মহল তাদের সংবাদপত্রের যে পদ্ধতিতে তারা লেখে, যে ট্রেন্ড তারা ফলো করে, এটা পছন্দ না বলে তাদেরকে আক্রমণ করছে। প্রথম আলো হচ্ছে একটা ইন্ডিয়ান এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করে এবং সেই কথাটাকে তারা বেমালুম অন্যদিকে নিয়ে যায়। এখন একজনের সাংবাদিকতার ধরনটা পছন্দ না বলে কি প্রথম আলোতে অ্যাটাক হচ্ছে? যে সকল সুশীলরা এই কথা বলেন তারা এই জিনিসটাকে ঢাকতে চান, কিন্তু শাক দিয়ে কিন্তু মাছ ঢাকা যায় না। তাহলে প্রথম আলোর বিরুদ্ধে যে গুপ্তচর বৃত্তি এবং রাষ্ট্রদ্রোহিতার যে অপরাধ, সেটাকে আপনারা ইনভেস্টিগেশন করেন, করে জনগণকে এটা বুঝান যে তারা ইন্ডিয়ানের পক্ষে না। আর নাহলে আপনারাও ইন্ডিয়ার পক্ষে, আপনারাও প্রথম আলোর মতো ইন্ডিয়ার এজেন্ট। আসলেই তো তাই। সেই অবস্থা নিয়ে আপনারা কিভাবে ক্ষমতায় যাবেন, কিভাবে জনগণ আপনাদের ভোট দেবে, সেটা আসলে দেখার বিষয়। সংবিধান কারেকশন, সংবিধানটাকে মানে আমরা পরিবর্তন করতে পারবো কি পারবো না, সেই বিষয়গুলো, এই বিষয়গুলোর সাথে অনেকেরই একমত না, দ্বিমত আছেন। কারণ এই সংবিধানটা, আমি আপনার আরেকটা টক শোতে বলেছি, এই সংবিধানটাই আসছিল হচ্ছে ইন্ডিয়ার প্রেসক্রিপশন থেকে, ইন্ডিয়ার থেকে ড্রাফট করা। তার মানে হচ্ছে আমরা 1971 সালে স্বাধীন হই নাই, এই বিষয়টা আগে ক্লিয়ার হয় না। 1971 সালে আমরা স্বাধীন হতে পারি নাই। আমরা স্বাধীনতা বলেছি কিন্তু আমরা আসলে বেসিক্যালি স্বাধীন হই নাই, আমরা আসলে পরাধীনই ছিলাম। এবং এই পরাধীনতার শৃঙ্খলা থেকে মুক্তি পেতে যে আমরা জুলাই মাস 2024 একটা আন্দোলন শুরু করেছি, এখন সেই আন্দোলন শেষ হয় নাই। এটা আগে আপনাকে রেজিস্টার্ট করতে হবে। সেই আন্দোলনেরই একটা পার্ট হিসেবে হাদির মৃত্যু, সেই আন্দোলনেরই পার্ট হিসেবে আজকে এই যে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন ঘটনা ঘটতেছে, তার মধ্যে ডেইলি স্টার পুরাই দেয়া। এই যে আমার যে আগের বক্তা উনি তো নিজেই বললেন যে ডেইলি স্টার এবং প্রথম আলো যে পুরাই দিয়েছে, সেই পুরাই দেওয়ার মধ্যে লোকগুলো কার? এগুলো তো মানে ডেফিনেটলি কেউ না কেউ পুরাই দিচ্ছে। তার মানে হচ্ছে এগুলো পুরাই দিয়ে আসলে আমাদেরকে একটা দোষী সাব্যস্ত করা হচ্ছে, কাউকে না কাউকে বেনিফিটেড করা হচ্ছে। এখন ওনার বক্তব্য অনুযায়ী যদি বেনিফিটেড হয়, সেটা হচ্ছে ইউনূস সাহেব বেনিফিটেড হচ্ছে। আমি এখানে একটু দ্বিমত পোষণ করতেছি। ইউনূস সাহেব যদি বেনিফিটেডই হন, ধরে নেন যে উনি একটা সরকার ইলেকশন বাদ দিয়ে যে আরেকটা সরকার গঠন করবে, উনি চাইলে এটা পারবে? আমাদের এই যে ছাত্র জনতা তাকে কি এটা গ্রহণ করবে? যদি গ্রহণই করতো তাহলে তো বিপ্লবী সরকারই আমরা নিতে পারতাম। তাহলে তো বাই দিস টাইম আমাদের বিডিআর এর মানে বিচার ব্যবস্থাটা হয়ে যেত। আমাদের সেনাবাহিনী বা ডিফেন্স নিয়ে কি কোনো সংস্কার কমিশন তৈরি করতে পেরেছে এই সরকার? পারে নাই। আপনি কি মনে করেন যে নেক্সট ইউনূস সাহেব আসলে সংস্কার কমিশনটা করতে পারবে? যদি করতে পারে তাহলে তো আমি সেখানে সমর্থন করবো। আমার যদি কোনো ইলেকশনের মধ্যে দিয়ে যদি আমার দেশকে রক্ষা হয়, তাহলে সেই দেশকে আমি রক্ষা করতে রাজি আছি। আর যদি সেই দেশকে রক্ষা করতে যে পারবে, সেই 2009 সালে যদি তাদেরকে যদি হিংস্রতার মাধ্যমে খুন করে মার্ডার করে ভয় দেখানো হয় এবং সেই ভয়ের মাধ্যমে 16টা বছর রুল করা হয়, সেই জিনিসটাকে যদি আপনি আবার ফেরত আনতে পারেন, তাহলে তো তারা সাকসেসফুল। সেই একই দলই সাকসেসফুল। আমি কি সেই একই দলকে নিয়ে আসবো, নাকি আমি ভিন্নতার দিকে আঁকবো? আমি একটা সঠিক পথের দিকে আঁকবো। যদি সঠিক পথের দিকে হাঁটতে চাই, তাহলে আমাদেরকে গণভোটটা হতে হবে, আমাদেরকে এই ইলেকশনটা সঠিকভাবে হতে হবে। এখন আসেন, আমাদের আসলে মূল আলোচনার মধ্যে আমরা একটা বড় পার্ট মিসিং করে গেছি। সেটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দল এই মুহূর্তে মাজারে হচ্ছে বিএনপি। বিএনপির যদি দলীয় নেতা হন তারেক রহমান সাহেব, আমি এর আগের আপনার টক শোতে বলেছিলাম যে তারেক রহমান সাহেবকে এই মুহূর্তে বাংলাদেশে থেকে এই জনগণকে একত্রিত করে বাংলাদেশকে রক্ষার জন্য কাজ বলেছি, কিন্তু আমরা আসলে বেসিক্যালি স্বাধীন হই নাই, আমরা আসলে পরাধীনই ছিলাম। তাহলে আমাদেরকে গণভোটটা হতে হবে, আমাদেরকে এই ইলেকশনটা সঠিকভাবে হতে হবে। বিএনপির যদি দলীয় নেতা হন তারেক রহমান সাহেব, আমি এর আগের
আপনার টক শোতে বলেছিলাম যে তারেক রহমান সাহেবকে এই মুহূর্তে বাংলাদেশে থেকে এই জনগণকে একত্রিত করে বাংলাদেশকে রক্ষার জন্য কাজ করতে হবে। কেন ছাত্র জনতার দরকার হবে যে তারা নিজেরা যে আন্দোলন করে বলবে যে ভারতপন্থীরা আমরা স্বাধীন হতে চাই, সে কেন বলবে না? সে যেহেতু বলছে না, তাহলে তাকেও আমি কন্ট্রোভার্সিয়ালিটির মধ্যে রাখছি। সে যেহেতু বলছে যে আমি 25 তারিখে বাংলাদেশে আসবো, দেখেন 25 তারিখে আসার আগে আমি একটা ছোট ঘটনা আপনাদেরকে দেই। উনি তার থেকে এক সপ্তাহ আগে ওনার চিফ সিকিউরিটি হিসেবে একজনের নাম ঘোষণা করছেন। ওনার নাম হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল শামস। উনি আমাদের 21 BMA লং কোর্সের একজন অফিসার। উনি এনডিসি করে আসছেন ইন্ডিয়া থেকে। ওনার মিসেস রয়ের একজন এজেন্ট হিসেবে অলরেডি ডিজিএফআই এনএসআই নিয়ে এটা নিয়ে অলরেডি আমাদের মধ্যে বিতর্ক তো রয়ে গেছে। তো ওনার নিজের সিকিউরিটি যদি থাকে যে ইন্ডিয়ার থেকে একজন এজেন্ট হতে পারে এই ধরনের কন্ট্রোভার্সিয়াল, তাহলে ওনাকে আমি বিশ্বাস করব কিভাবে? আমাকে এটা বিশ্বাস করাইতে হবে। আমি একজন দেশের জনগণ হিসেবে যদি আমি ওনাকে বিশ্বাস করতে চাই যে উনি যদি এই ধরনের কন্ট্রোভার্সিয়াল একটা লোককে নিয়ে নিজে সেফ ফিল করেন, তার মানে হচ্ছে উনি যে রয়্যাল এজেন্ট না, তাও আমি ওনাকে এখান থেকে বাদ দিতে পারবো না। তার মানে হচ্ছে যে বাংলাদেশে এই ইলেকশনটা নিয়ে একটা ধরনের পাতানো ইলেকশন হওয়ার দরকার হচ্ছে, যেখানে একটা দলকে জেতানো হবে এবং অন্য দলগুলোর অবস্থানগুলো দুর্বল হবে। সেইটাকে যখন দেখতেছে যে অন্য দলগুলো মানুষের সমর্থন পেয়ে যাচ্ছে, মানুষ তাদেরকে গ্রহণ করে ফেলতেছে, তখনই তারা এই ধরনের বিভিন্ন রকমের বিভৎস ঘটনা ঘটাচ্ছে। তার মধ্যে হাজির মৃত্যু, তার মধ্যে এই যে আজকে একটা মানুষকে পোড়ায় ফেলানোর মতো নৃশংস ঘটনা, তার মধ্যে হচ্ছে এই প্রথম আলো আর ডেইলি স্টারের মতো লোককে পোড়ানো। এখন আসেন যে নুরুল কবিরের মতো ওখানে অ্যাটাক করেছে, নুরুল কবিরকে অ্যাটাক করেছে। নুরুল কবির গত শেখ হাসিনার আমলে কতটা মুখর ছিলেন আমরা তা দেখেছি। প্রত্যেকদিন মানুষের সামনে আসতেন এবং একমাত্র ব্যক্তি আমরা তাকেই দেখতাম যে উনি শেখ হাসিনার বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানাতে পারতেন। ইন্ডিয়ান হেজিমনি হবে আমরা এটা চলতে দিবেন, সাংবাদিকতার নয়, স্বাধীন সাংবাদিকতার নয়। আপনি তাদের বিরুদ্ধে কিছুই বলবেন না, আর তারা ইন্ডিয়া থেকে টাকা নিয়ে এসে বগল বাজাবে, যা খুশি তাই লিখবে, আর বাংলাদেশের মানুষ তাই মেনে নিবে। কিছু হলেই বলবে নবক কাছে হইতেছে। সোজা হিসাবটা হলো সরকারে যেই থাকবে তার কাজ হলো ইন্ডিয়ান হেজিমনি রক্ষা করা থেকে বাংলা। বিএনপি এই অতি সম্প্রতি প্রকাশ্যেই ইন্ডিয়ার পক্ষপাতিত্ব করতেছে, অনেকগুলো প্রমাণ সেটা পাওয়া যাচ্ছে। তারা খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে যখন ইন্ডিয়া তাদেরকে তাদের কনসার্ন জানাইছে তখন ধন্যবাদ দিয়েছে। আনন্দবাজারে সম্প্রতি যেটা প্রকাশ হয়েছে তারেক জিয়াকে নিয়ে, তারেক জিয়াকে ছোট করে কথাবার্তা বলা হয়েছে, কিন্তু সেটার পরেও তারা এটাতে চুপ আছে, কোনো বিবৃতি দেয়নি। প্রকাশ্যে হাদির বিপরীতে অবস্থান করে বা তার মৃত্যুকে নিয়ে উপহাস ঠাট্টা করেও তারা ইন্ডিয়াকে স্বাগতম জানিয়েছে। এবং আরো মজার বিষয় হচ্ছে যে কোনো বিষয়ে তারা ইন্ডিয়া যে বাংলাদেশে অ্যাক্টিভ এবং আওয়ামী লীগকে থাকতে দিয়েছে, তারা এগুলো নিয়ে কোনো কথা বলে না। কাজে এটা মোটামুটি প্রমাণিত সত্য যে বিএনপি কোনোভাবে ক্ষমতায় গেলে তারা আর কোনো লুকোচুরি করবে না। হাসিনা যেমন প্রকাশ্যে বলতো আমি মোদিকে যা দিয়েছি সারা জীবন মোদি মনে রাখবে, এরকম তারেক জিয়া বলবে। তারেক জিয়া না বললেও তার বলার জন্য অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট আছে তার রাজনীতিতে, তারা আরো সুন্দর করে বলে দেয়। তুচ্ছ তাচ্ছিল্য করছো, তাদের একটা বড় অংশের যে ভারত বিরোধী অবস্থান, তুমি ভারত বিরোধী হও বা না হও, তুমি প্রকাশ্যে তাদের ক্ষমতায় না যাওয়ার আগেই তুমি তাদের হয়ে কথাবার্তা বলছো, বা যেখানে বলা দরকার সেখানে বলছো না, এটা জনগণ ধরে নেওয়া যায় কোনোভাবে ভালোভাবে নেবে না। তার কাজ হলো ইন্ডিয়ান হেজিমনি রক্ষা করা থেকে বাংলাদেশকে রক্ষা করা। ইন্ডিয়ান হেজিমনিকে দিকে মুখ ফিরে রাখা, এটা কি কোনো সরকারের কাজ হতে পারে নাকি? এটা কোনো কাজ না। মুখ ফিরে রাখাটা কি গণতন্ত্র? সালাউদ্দিন সাহেব কি বলবেন এখানে? তারাও কি মুখ ফিরে রাখবেন যদি ক্ষমতায় যান? আর কিছু বললেই কে যে মবক্কাছে হইতেছে। এই সময় পাকিস্তান থেকে আসা বিপুল পরিমাণ অর্থ এবং সম্পদের একটি অংশ দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ হয়, এমন অভিযোগ বহু বইয়ে আমরা পাই। মুক্তিযোদ্ধাদের লেখা বই, ইতিহাস বিশ্লেষকদের বই, এবং যারই সচিত্র বিভিন্ন প্রতিবেদন ছিল জহির রায়নের ক্যামেরায় বন্দী। আর এই কারণেই জহির রায়নকে জীবন দিতে হয়। এই অর্থ ভাগাভাগির অভিযোগ এবং আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কিছু নেতার বিভিন্ন ধরনের অসামাজিক কর্মকাণ্ড, অরাজনৈতিক কর্মকাণ্ড এবং তাদের অভ্যন্তরীণ যে ক্ষমতার লোভ, তা থেকে তাদের মধ্যে যে বিভেদ তৈরি হয়, এই সব কিছুই ছিল মুক্তিযুদ্ধের 9 মাসকালীন সময়ে রাজনৈতিক এবং আমলাদের
ইতিহাসের মূল বিষয়বস্তু। সুতরাং একটি যৌথ চক্র, এ পলিটিক্যাল বিউরোক্রেটিক নেক্সাস তৈরি হয়, যা ভারতের কৌশলগত স্বার্থের সাথেও ধীরে ধীরে যুক্ত হতে থাকে, এবং ভারত মূলত এখান থেকে এই শক্তির উপরে তারা প্রভাব বিস্তার করে, এবং এই শক্তির নিয়ন্ত্রক হিসাবেই তারা পরবর্তীতে বাংলাদেশে যত রাজনৈতিক কর্মকাণ্ড, সেটি তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড বা তাদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, সেটিকে তারা হাসিল করা কর্মকাণ্ড চালিয়ে যেতে থাকে। এবং তারই একটি ফল ছিল পরবর্তীতে ভারতের প্ল্যান বি হিসেবে যেটি কার্যকর হয়, সেটি হচ্ছে জাসদের গঠন। এবং স্বাধীনতার পরপরই জাসদ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল, এবং এই জাসদের রাজনীতি ছিল মূলত আওয়ামী লীগ এর ছাত্রলীগ থেকে বেরিয়ে আসা একটি অংশের দ্বারা তৈরি একটি রাজনৈতিক দল, এবং এবং তা আরেকটি অংশ ছিল শ্রমিক সমাজ, অর্থাৎ জাসদের মধ্যে সাধারণ মুক্তিযোদ্ধারাও ছিল, যদিও জাসদের নেতৃবৃন্দ মূলত বিএলএফ এর ট্রেনিং প্রাপ্তদের দ্বারাই তৈরি হয়েছিল। অর্থাৎ জাসদ রয়ের প্ল্যান বি হিসেবে কার্যকর হওয়ার যে সূত্রটি, সেটি ছিল বিএলএফ গঠনের মধ্যে নিহিত। এবং জাসদের প্রধান যে রূপকার সিরাজুল আলম খান, তিনি শুধু বিএলএফ এর প্রধান ছিলেন না, তিনি স্বাধীনতা যুদ্ধের আগেও এই স্বাধীনতা যুদ্ধের রূপকার হিসেবে তার নাম শোনা যায়। তিনি স্বাধীনতা যুদ্ধকে অর্গানাইজ করেছিলেন, তিনি শেখ মুজিবকে 7ই মার্চের স্বাধীনতার কথা বলার জন্য বাধ্য করেছিলেন। সবই ঠিক আছে, কিন্তু এই সব কিছুর পিছনে সিরাজুল আলম খানের এই কর্মকাণ্ডগুলোকে আমরা দেশপ্রেম হিসেবে দেখতে পারি, কিন্তু সমস্যাটা হয়ে যায় যখন এই দেশপ্রেমের পিছনে নামক ইনস্টিটিউশনটার একদম প্রত্যক্ষ প্রভাব থাকে। সেই প্রভাবটা স্বাধীনতার আগ পর্যন্ত গ্রহণীয়, কারণ একটি মুক্তিযুদ্ধ বা একটি সশস্ত্র সংগ্রামের জন্য বাইরের কোনো না কোনো শক্তির সাহায্য নিতেই হবে। কিন্তু সেই প্রভাবটি যখন স্বাধীনতার পরবর্তী সময়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রত্যক্ষভাবে তাদের স্বার্থ হাসিল করার জন্য তারা কাজ করতে পারে বাংলাদেশের ওই অংশটির উপর ভর করে, তখন আর সেটি সাধারণ কোনো বিষয় থাকে না, বা সেটি আর তখন দেশপ্রেম বা দেশের মানুষের প্রতি ভালোবাসা হিসেবে গণ্য হয় না। আর এই কারণেই জাসদের যে গঠন, তার যে নেতৃবৃন্দ, তারা মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেনি, যদিও তারা অ্যান্টি আওয়ামী লীগ ছিল, ছাত্রলীগের একটি অংশ থেকেই তারা তৈরি হয়েছিল। সুতরাং প্ল্যান বি হিসাবে এটি বিকশিত হয়, এবং বিএলএফ অর্থাৎ বাংলাদেশ লিবারেশন ফোর্সের প্রশিক্ষণ এবং আদর্শিক প্রস্তুতি শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের আগে, বিশেষ করে ছাত্র ইউনিয়নের ভিতরের কিছু নির্বাচিত নেতার মাধ্যমে, যাদের মধ্যে দিয়ে ভবিষ্যৎ বিকল্প রাজনৈতিক শক্তির বীজ বপন করা হয়। এবং জাসদের গঠনই হচ্ছে সেই বীজ থেকে চারা গাছের জন্ম হওয়া। এবং স্বাধীনতার পর সেই নেটওয়ার্কই জাসদের নেতৃত্ব কাঠামোতে প্রতিফলিত হয় বলে বোঝা যায়। এবং একই ধারাবাহিকতায় ঢাকায় ভারতীয় দূতাবাসে হামলার ঘটনাকেও কেউ কেউ এর বৃহত্তর কৌশলগত পরিকল্পনার একটি অংশ হিসেবে ব্যাখ্যা করেন, যার উদ্দেশ্য ছিল জাসদ এবং সংশ্লিষ্ট বিপ্লবী গোষ্ঠীগুলোকে চরমপন্থী সহিংস হিসেবে চিহ্নিত করা, এবং বাংলাদেশে একটি অরাজকতা তৈরি করা, সার্বিক পরিস্থিতি যাতে গণতন্ত্রের দিকে না যেতে পারে সে ব্যবস্থা করা, সরকারকেও বিব্রত করা, এবং সবকিছুকে রাজনৈতিক পুরো বন্দোবস্তটাকে দুর্বল করে তার উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল গঠিত হয় মূলত 1972-73 সালের, এবং এর প্রতিষ্ঠাতা এবং প্রথম সারির নেতৃবৃন্দের একটা অংশই ছিলেন বিএলএফ এর সদস্য, এবং কেউ কেউ মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেছেন। কিন্তু দেখা যাবে তাদের পিছনে যে হিস্ট্রিগুলো আছে সেটা দেখলে দেখা যাবে ভারতের সাথে তাদের সংযোগ বা সংশ্লিষ্ট এমনই, যেটা ওই নারীর টানের মতো অবিচ্ছেদ্য একটি বিষয়। এইভাবে 1971 সালের 9 মাসে ভারতীয় ভূখণ্ডে বসে পরিচালিত রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির একটি মৌলিক কাঠামো তৈরি করে, যেখানে ক্ষমতা, আমলাতন্ত্র, ক্ষমতার দ্বন্দ্ব, বিদেশি স্বার্থ রক্ষা, রাজনৈতিক দলগুলোর পরস্পরে জড়িত রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ পরস্পরের বিরোধী অবস্থানে চলে যাওয়া, ক্ষমতার কেন্দ্রে পৌঁছানোর অভিপ্রায় থেকে, এবং এরপরেই আওয়ামী লীগকে একক যে তাদের আধিপত্যবাদ, সেটিকে যাতে ভারতের বিরুদ্ধে চলে যাওয়া যেতে পারে, এই জন্যই তাদেরকে দুর্বল করার জন্য জাসদের গঠনতন্ত্রে সাহায্য করে। সুতরাং বাংলাদেশের এই 9 মাসকালীন যে ভারতের মাটিতে যে রাজনীতি, মুক্তিযুদ্ধের নেতৃত্বহীনতার যে নিদর্শন, এবং এই জনবিচ্ছিন্ন অবস্থান এবং সেটি পূরণে ভারতের সেখানে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করা, এই বিষয়টি যদি
সঠিকভাবে আমরা ইতিহাসের মাধ্যমে সামনে না আনতে পারি, মানুষের যদি এই অংশটি সম্পর্কে না ধারণা থাকে, তাহলে বাংলাদেশের এই যে বহুমুখী প্রতারণার যে রাজনৈতিক বন্দোবস্ত, যা মূলত গত 1.5 বছর থেকে আমরা দেখছি, সেটি আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। সেটি থেকে বের হয়ে এসে একটি আধুনিক রাষ্ট্র কাঠামো, যেখানে রাষ্ট্র এবং নাগরিক ছাড়া আর কোনো শব্দ ব্যবহৃত হবে না, সেটি করা সম্ভব হবে না। Pattern of deceptive politics in Bangladesh has intensified within a multi-dimensional frameworks in the last 1.5 years. অর্থাৎ যে এক কেন্দ্রিক রাজনৈতিক প্রতারণার বন্দোবস্ত তৈরি হয়েছিল 1971 সালের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্ব শূন্যতার মধ্য দিয়ে, সেটিও পরবর্তীতে অন্যান্য দলের মধ্যে সেটি সঞ্চালিত হলো। মূলত প্রতারণার বন্দোবস্তটি ছিল রুলিং পার্টি কেন্দ্রিক। যে দলই ক্ষমতায় গিয়েছে সেই আওয়ামী লীগের তৈরি করা পথেই হেঁটেছে এবং বহিঃশক্তিগুলোর উপর নির্ভর করেছে, এবং মূলত নির্ভরশীলতা ভারত কেন্দ্রিক ছিল। বন্দোবস্তটা সেই এক কেন্দ্রিক রুলিং পার্টি থেকে এখন বহু কেন্দ্রিক রাজনৈতিক প্রতারণার বন্দোবস্ত হয়ে গেছে। অর্থাৎ রাজনীতি এবং রাজনীতির চারিপাশে যে কোনো শক্তি এখন একমাত্র কর্মকাণ্ড তারা যেটা করে সেটা হচ্ছে জনগণকে ধোঁকা দিয়ে অর্থ, ক্ষমতায় যাওয়া এবং অন্যান্য বাংলাদেশ বিরোধী শক্তির উপর নির্ভর করে এই কর্মকাণ্ডটি পরিচালনা করা। তার বড় প্রমাণ হচ্ছে জামাত ইসলামী সিক্স টু কাম টু পাওয়ার থ্রু দ্য এক্সিস্টিং পলিটিক্যাল স্ট্রাকচারস। অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থাকে তারা ব্যবহার করে ক্ষমতায় আসতে চায়। বাট হোয়াটস দেয়ার এইম, হোয়াটস দেয়ার এজেন্ডা, হোয়াটস দেয়ার ম্যানিফেস্টো? দেয়ার এইম ইজ টু গভর্ন দ্য কান্ট্রি আন্ডার ইসলামিক ল। এটাও এক ধরনের প্রতারণা, কারণ তারা বলছে না, কিন্তু তারা আবার তাদের ম্যানিফেস্টোতে বলে রেখেছে তারা ইসলামিক শাসনতন্ত্র কায়েম করতে চায়। তাহলে গণতান্ত্রিক ব্যবস্থার উপর ভর করে ইসলামিক শাসনতন্ত্র কায়েম করতে চাওয়াটা অনেকটা আওয়ামী লীগের ভারতের ঘাড়ে চেপে বাংলাদেশকে গণতন্ত্র দেওয়ার যে পদ্ধতি ছিল, অনেকটা তারই মতো। এই কারণেই বলা হয় যে বাংলাদেশের যে রাজনৈতিক যে রাস্তা, যে রোড ম্যাপটি, সেটি মূলত প্রতারণার উপর নির্ভর করে। কাজেই এই প্রতারণার জাল যতদিন পর্যন্ত রাজনৈতিক কোনো শক্তি ভাঙতে না পারবে, ততদিন বাংলাদেশের রাজনীতি দুর্বৃত্তায়ন মুক্ত হবে না, অর্থনৈতিক যে ইমবেজলমেন্ট, অর্থনৈতিক যে প্রতারণা, সেটি থেকে মুক্ত হবে না, এবং বহিঃশক্তির উপরে নির্ভর করার যে প্রবণতা, সেটি থেকে আমরা মুক্ত হব না। ইসলামের ঘাড়ে ভর করে যাওয়ার। And BNP on the other hand claims to believe in democracy, but its activities, recent activities and statements over the past 1.5 years have left the nations bewildered. Many questions have emerged among the public about whether BNP truly wants to work for democracy or whether it has some hidden agenda and objectives, possibly attempting to replicate the Awami League, which had already disappeared from Bangladesh due to their মাফিয়া তন্ত্র। বিএনপি মূলত আওয়ামী লীগের তৈরি করা পথেই একটি নতুন রূপে, কিছুটা প্রথমে অদৃশ্যভাবেই তারা ইন্ডিয়ার যে পলিটিক্যাল হাউস, সেটির মাধ্যমে দেশকে পরিচালনা করার নীতি নিয়ে সামনে এগোচ্ছে। অর্থাৎ বিএনপি ইজ নাও গোয়িং to a path that leads to Awami League's model of governance, metaphorically described as running the country from inside India's house. On the other hand, the Yunus-led interim government, who assumes power with the promise of restoring the country and its people from a state of political deceptions, and pleased to implement necessary reforms and eventually hold elections to establish Bangladesh as a more democratic state. However, despite holding power, the government fails to make effective steps to either visibly reform the old political leaderships or ensure that state institutions functions properly. Various movements of 2024 were left on the states, creating and sustaining an environment of disorder, which in turn became a means of governing the country. 24-এর গণ অভ্যুত্থান শেষ হয়ে গেল। গণ অভ্যুত্থান পরে একটি সরকার যখন আসলো, তখন সরকারের কাজটি ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দ্রুত সময়ের মধ্যে শক্তিশালী করা, স্বচ্ছ করা এবং জবাবদিহিতামূলক অবস্থায় নিয়ে আসা। এটি একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মূল কথা। এই কাজটি সবার আগে না করে কোনোভাবেই আগামী দিনের রিফর্ম অথবা পরিবর্তন অথবা সংবিধানকে সংশোধন কোনো কিছুই করা সম্ভব না। কিন্তু সেই কাজটি না করে ইউনূস সরকার যেটা করলো, জুলাইয়ের গণ অভ্যুত্থান তো হয় রাস্তায়, অভ্যুত্থান হয় আইন ভেঙে, অভ্যুত্থান হয় প্রচুর রক্তপাতের মাধ্যমে। অর্থাৎ অভ্যুত্থান, বিপ্লব শব্দটি বিশৃঙ্খলতা, অরাজকতা, ক্যাওস এবং আইনহীনতার একটি
একটি প্রতীক, এটা সারা পৃথিবীতে। তা সেই জিনিসটা যখন শেষ হয়ে যায় তখন দ্রুত সময়ের মধ্যে একটা দেশ আবার স্বাভাবিক অবস্থার দিকে যায়। ইউনূস সরকারের প্রধান বৈশিষ্ট্য ছিল স্বাভাবিক অবস্থার দিকে না নিয়ে অভ্যুত্থানের শক্তিকে নানাভাবে নানা রূপের রাস্তায় রেখে তাদেরকে ব্যবহার করা, এবং এখনো পর্যন্ত সেই পদ্ধতি চলছে। এবং সেই পদ্ধতির মধ্যেই ইন্ডিয়া নামক যে ভয়, ইন্ডিয়া নামক যে শক্তি বাংলাদেশকে গত 54 বছর ধরে ধ্বংস করেছে, সেই শক্তিকে বর্তমানেও যাতে সেই শক্তির মৃত্যু না ঘটে সেই চেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার করে যাচ্ছে। কারণ 24-এর আগ পর্যন্ত 15 বছরে হাসিনা এবং ইন্ডিয়া বাংলাদেশকে শোষণ করেছে, নিয়ন্ত্রণ করেছে, হত্যা করেছে এবং একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত করেছে। কিন্তু 24-এ শুধুমাত্র হাসিনার পতন হয়নি, ইন্ডিয়ারও পতন হয়েছে এবং মৃত্যু ঘটার কথা। তা যে শক্তিটির পতন হলো এবং মৃত্যু ঘটলো তারা বাংলাদেশ ছেড়ে ভারতের মাটিতে স্থান নিল, কিন্তু 24-এর পরে আমরা সেই শক্তির ভূতকে কেন সরাতে পারলাম না? ঠিক যেভাবে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হলো, কিন্তু আওয়ামী লীগ এবং সো কল মুক্তিযুদ্ধের পক্ষের এলিট গ্রুপের কাছে পাকিস্তানের ভূত কিন্তু চলে গেল না, তারা বাংলাদেশে রয়ে গেল। বিভিন্ন নামে তারা বাংলাদেশে প্রায় কর্মকাণ্ড চালায় গেল। অর্থাৎ বাংলাদেশের রাজনীতির একটা সমস্যা হচ্ছে মিথ্যার উপর ভর করা শক্তি ওই পরাজিত শক্তির ভূতকে তাদের নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দিনের পর দিন ব্যবহার করতে থাকে। এবং 24-এর গণ অভ্যুত্থানে ইন্ডিয়ার পতন এবং আওয়ামী লীগের পতন এবং তাদের দেশ ছেড়ে পালানোর পরেও এই দুইটি শক্তির ভূত কিন্তু বাংলাদেশ থেকে মুক্ত হয়নি। Through the repeated anti-India rhetorics in different media platforms, the interim governments continue to promote a narrative that places blame in India and the Awami League leaders who fled there for nearly all of the country's problems. Embedding these perceptions deeply within public consciousness, মানুষের সচেতন মননের মধ্যে এটি ঢুকিয়ে দেওয়া হলো যে পাবলিক যাতে এটা বিশ্বাস করে যে আওয়ামী লীগ অ্যান্ড ইন্ডিয়াস এভিল ইন্টেনশনস অ্যান্ড অ্যাক্টিভিটিস ইজ স্টিল ডুইং দেয়ার জব ইনসাইড বাংলাদেশ। কিন্তু আমরা ভুলে যাই যে শেখ হাসিনার মতো একজন মাফিয়া লেডিকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছিল। যদি গণ অভ্যুত্থান এর পরের যে সরকার, যাদের উপর এই দেশের গণ অভ্যুত্থানকারীরা বিশ্বাস করেছিল, জনগণ বিশ্বাস করেছিল, তারা যদি সঠিকভাবে দেশটা পরিচালনা করে তাহলে এই পরাজিত পলাতক শক্তি বোথ ইন্ডিয়া অ্যান্ড আওয়ামী লীগ কিভাবে বাংলাদেশকে 24 অভ্যুত্থানের পরে কোনোভাবে প্রভাব বিস্তার করে। আর যদিও বা তারা করে, সেটা দায়িত্ব তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। হি ইজ দ্য সোললি রেসপন্সিবল পারসনস ফর অল দিস আইনগতভাবে। Meanwhile, no real progress was made in reforms. The administration inherited from the Hasina era was not fundamentally changed. Police officers who had abandoned police stations and thanas during Hasina's rule were reinstated, and the same military officers who were previously rewarded for keeping the Hasina regimes unchanged and who were linked to events such as the 111 political interventions and the BDR massacres, along with the civil officers who supported Hasina's mafia-style regimes, continue to remain protected within the systems in exchange of bribes. হাসিনার ফেলে যাওয়া ব্ল্যাক মানি, এই হাসিনার ফেলে যাওয়া যে বিপুল অঙ্কের টাকা বাংলাদেশে এই সকল শক্তির মধ্যে রয়ে গিয়েছিল, এই টাকাগুলোর মাধ্যমেই এই সরকারের মুখপাত্ররা এদেরকে নানাভাবে বাংলাদেশে আবার রিসেটেলমেন্টের দিকে নিয়ে গিয়েছে। And as a result, the previously centralized structures of political decisions has now transformed into a multi-centered systems of decision. আর এইভাবেই আগের থেকে তৈরি হয়ে আসা যে প্রতারণার তো সেটি এখন বহুমাত্রিক রূপ নিয়ে বাংলাদেশে তার আসন গেড়ে বসেছে। কেন্দ্রে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার। And in these situations, the Yunus government appears to be working whether consciously or structurally within overlapping agenda. And that is the American agenda. And the BNP's agenda to rehabilitate Awami League and India, and Jamaat's agenda of using Islam as a facet to gain power, thereby deceiving the peoples of Bangladesh through multiple layers of
ম্যানিপুলেশন। ডক্টর মোহাম্মদ ইউনূস আমেরিকার একজন আজ্ঞাবহ ব্যক্তি হিসাবে নিশ্চুপ থেকে অথবা সাইলেন্টলি এই বাকি ফোর্সগুলোকে সহায়তার মাধ্যমে বলা যেতে পারে বাংলাদেশকে ডিস্টাবিলাইজ করা, বাংলাদেশকে অগণতান্ত্রিক পদ্ধতির দিকে নিয়ে যাওয়া, নতুন করে ইসলামিক একটি শক্তিকে তাদের চিন্তা চেতনাকে সামনের দিকে এগোনোর সুযোগ করে দেওয়া। বিএনপি করছে এটা ইন্ডিয়ার উপর ভর করে, ইউনূস করছে আমেরিকান যে এস্টাবলিশমেন্ট যা তাকে ক্ষমতায় বসিয়েছে তার জন্য, আর জামাত এই কর্মকাণ্ডে নিযুক্ত আছে ইসলামকে ব্যবহার করে তাদের দল এবং ক্ষমতায় যাওয়ার একটি হাতিয়ার হিসেবে। তার মানে অল পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড অল পলিটিক্যাল structures are now practicing a policy to deceive the people within the same framework of deceptive policy of politics in Bangladesh.